গুড আফটারনুন এভরিওয়ান। তা আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ চালু করছি, এনসিইআরটি ফাউন্ডেশন। টোটাল এখানে ফাউন্ডেশন পড়ানো হবে 9th আর 10th। ফার্স্টে বায়ো পড়াবো, তারপরে বায়োলজির যে কটা চ্যাপ্টার আছে সে কটা চ্যাপ্টার পড়াবো, তারপরে আমরা কেমিস্ট্রি পড়বো, তারপর আমরা ফিজিক্স। বায়োলজি ফার্স্টে 9-এর পড়াবো, তারপরে 10-এর পড়াবো। সেম কেমিস্ট্রি ফার্স্টে 9-এর হবে, তারপরে 10-এর হবে। ফিজিক্স 9-এর হবে, তারপরে 10-এর হবে, চ্যাপ্টার ওয়াইজ। তা 9-এর বায়োলজির যে ফার্স্ট চ্যাপ্টার আমাদের কি, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের সেল। তাহলে সেলটা আমরা পড়বো আজকে, ঠিক আছে? এই পাশে বেশি যাওয়া যাবে না, পাশে ও পাশে আমি পিডিএফ দিয়ে দেবো, যেটা কি ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। যে পিডিএফও দেখা যাবে সাথে, কারণ আমি আমার সামনে পিডিএফ দেখতে পাচ্ছি। কেউ ভিডিওটা দেখতে গেলে তোমাদেরও সামনে পিডিএফটা থাকলে, এক সাইডে বোর্ডটা থাকবে, এক সাইডে পিডিএফটা থাকবে, এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। তাহলে সেল সম্বন্ধে যদি আমি ফার্স্টে কিছু বলি, তাহলে কিছুটা আমাকে বলতে হবে কীরকম সেল কি। যেমন একটা বাড়ির একটা ইট থাকে, প্রত্যেকটা একটা ব্রিক্স ইট, সেরকম আমাদের সেল। আমাদের শরীরে বাড়ির যেমন সেল, তেমন আমাদের শরীরে বাড়ির ইট আমাদের শরীরের কি সেল বা কোষ। ডিফারেন্স কি? ডিফারেন্স না কিছুটা অ্যাড, সেম অ্যাপ্রোচ। এটা ইট যেমন দিয়ে তৈরি করছে, সেমন কোষ দিয়েও আমাদের শরীরটা তৈরি হচ্ছে। আরেকটা আমাদের যে পয়েন্ট অ্যাড করতে হবে, যেটা মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা সেল তাদের ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক তারা নিজেরা করে নেয়। মানে ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক কি, মানে তাদের খাবার তৈরি থেকে আরম্ভ করে তাদের, সাপোজ কোনো সেল নষ্ট হয়ে যাবে, তা সেটা কোথায় নষ্ট হবে, কী করে নষ্ট হবে, তাদের মেকানিজমও সেই সেলের মধ্যেই আছে। মানে তার মানে কী বলতে পারি, এমন একটা ইউনিট যেটা স্বয়ংপূর্ণ বা সে নিজেকে নিজে কাজ করতে পারবে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের সেল। তা সেটাই আমরা পড়বো আজকে। তো দেখি ফার্স্ট পয়েন্ট কি বলছে। পয়েন্ট থাকবে, যেমন আমাদের যে ফার্স্ট পেজটা আছে 1 থেকে 5 পয়েন্ট থাকবে, 1 to 5। তো ফার্স্ট পয়েন্ট কি বলছে? ফার্স্ট পয়েন্ট বলছে যে রবার্ট হুক কল দিস বক্সেস ইজ ল্যাটিন ওয়ার্ড সেল। বক্সেস সেল ইজ দ্য ল্যাটিন ওয়ার্ড ফর আ লিটিল রুম। মানে কি লিটিল রুম? তাহলে কি সবার ফার্স্টে আমরা একটা নাম পেলাম, রবার্ট হুক। HOOKE, হুক। তাহলে ও কি সবার ফার্স্টে সেল খুঁজলো, কিন্তু সেলটা কি ছিল? মৃত ছিল। বলেছে যে রবার্ট হুক এই বাক্সগুলিকে কোষ নাম দেন, কোষ বা সেল নাম দেন, সেগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। তাহলে কোথা থেকে এসছে? আমরা কি বা পয়েন্ট পেলাম? ল্যাটিন। তো সেল নামটা কোথা থেকে এসছে? সেল হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, এটা একটা পয়েন্ট। আর ফার্স্টকে খুঁজেছে রবার্ট হুক, এটা একটা পয়েন্ট। নেক্সট আমরা কি করব? নেক্সট যে সেকেন্ড পয়েন্টটা আছে সেটা কি বলছে? সেল ওয়ার ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট হুক ইন 1665। তাহলে কবে খোঁজা হয়েছে? 1665-এ খোঁজা হয়েছে। কে খুঁজেছে? রবার্ট হুক। আচ্ছা, তাহলে কোষ প্রথম আবিষ্কার করেন রবার্ট হুক, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলছে? তাহলে এখানে 2 নম্বর চলে গেল। 3 নম্বর পয়েন্ট কি বলছে দেখি। লুয়েন হক যে 1674-74-এ কি করেছে? উইথ ইমপ্রুভড মাইক্রোস্কোপ ডিসকভার দ্য ফ্রি লিভিং সেল ইন পন্ড ওয়াটার ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে কি লিভিং সেল, একটা নতুন কি আসলো? লিভিং সেল। তাহলে এ শুধু সেল খুঁজেছে রবার্ট হুক। তো হুক আমরা কি করে মনে রাখবো? যে হুক, সবার ফার্স্টে একটা হুক যদি আমরা ইমাজিন করি, তাহলে হুক, সে হুক দিয়ে সবার ফার্স্টে এটা হুক টাইপের হলো কি মাছ ধরার, যাই হোক। তাহলে হুক আমাদের সবার ফার্স্টে মনে রাখতে হবে যে হুক কত? 1665। এইবার তার প্লাস করে দিতে হবে 9, +9 প্লাস করে দিতে হবে। তাহলে কত? 1674। সেই 74-এ কে? লুয়েন হক। এরও হুক থেকে হুক আর হক ইজি। তাহলে ফার্স্ট আমার সেল খুঁজলো যেটা ডেড ছিল, আর তাহলে কি জীবিত সেল খুঁজলো। তাহলে কি বলবো? লুয়েন হক। দুটো নামই সিমিলার প্রায়, মনে রাখতে আমাদের সুবিধা হবে। হক, HOEK, হক। লুয়েন হক কত? ঠিক তার 9 বছর পরে লুয়েন হক। তাহলে কি খুঁজলো? লিভিং সেল। কিসের মধ্যে? পুকুরের জলে, পন্ড ওয়াটার। কি দিয়ে? ইমপ্রুভড মাইক্রোস্কোপ দিয়ে
খুঁজলো। আচ্ছা, লুয়েন হক উন্নত মানের মাইক্রোস্কোপের সাহায্যে পুকুরের পানিতে প্রথমবার মুক্তভাবে বিচরণকারী কোষের আবিষ্কার করে। তাহলে হয়ে গেল 3 নম্বর। এবার 4 নম্বর কি বলছে, এবার কি আসলো, এবার সেল যদি আমরা বলি যে একটা সেল যখন হয়, সাপোজ আমরা যেটা দেখালাম, একটা সেলের মধ্যে কি থাকে, সেলের মধ্যে কিছু তরল পদার্থ থাকে, তার মধ্যে থাকে কি বিভিন্ন অর্গানিয়েলস, মানে যেগুলোকে আমরা সেলের বিভিন্ন অংশ বলি, সেইগুলো তার মধ্যে কি ইমার্জ থাকে, মানে সেলের মধ্যে ওই তরলের মধ্যে ভাসমান থাকে। তা সেই ভাসমান জিনিসটা কে আবিষ্কার করেছে, সেটা হচ্ছে পুরকিনজে। তার আগে পয়েন্ট 4 বলছে আমাদের যে নিউক্লিয়াস, তাহলে এর মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস যেটা নিয়ে আমরা পরে পড়বো। তাহলে আমরা ফার্স্ট কি বললাম, ফার্স্ট একটা নাম পেলাম যে নিউক্লিয়াস, যে সেলের একটা অংশ, সেটা কে করেছে, নিউক্লিয়াস কে করেছে, রবার্ট ব্রাউন। তাহলে আমরা কি ফার্স্ট পড়লাম রবার্ট হুক, যে হুক দিয়ে আমাদের মনে রাখতে হবে 1665। তারপরে হুকের মতনই আর একটা হক, লুয়েন হক, তাহলে সে কি লিভিং সেল। এবার আমাদের নিউক্লিয়াসে চলে আসলাম, যে সব থেকে ইম্পর্টেন্ট নিউক্লিয়াস, যেটা আমাদের সেল ডিভিশনে সাহায্য করে। সেই নিউক্লিয়াসকে আমাদের কে আসতে হবে, আবার ফার্স্টের নামে চলে যাবো, সেখান থেকেই চলে আসবে আমাদের রবার্ট ব্রাউন। এবার রবার্টটা আসবে, সেকেন্ড নামটা খুঁজতে আমাদের হুকের নিতে হয়েছে, আর থার্ড নামটা খুঁজতে আমাদের কি নিতে হবে, ROBART, রবার্ট ব্রাউন। তাহলে রবার্ট ব্রাউন ঠিক কবে করেছে, 1831, মানে প্রায় 200 বছর পর। 1831 কি খুঁজে ফেলেছে, যে নিউক্লিয়াস, মানে এরা সেল খুঁজে আনন্দ হয়ে এরা চলে গেছে 100 বছর 200 বছর পেরিয়ে গেছে। তারপরে একজন এসে কি করলো, মানে মাইক্রোস্কোপ তখন কি, এখন যেমন কি 5G থেকে 4G থেকে 5G আসতে মাত্র কদিন টাইম নিল, 5G থেকে 6G আসতে কিন্তু তখন কি আরও কম টাইম নিল 5G থেকে 6G আসতে। তখন প্রায় 200 বছর লেগে গেছে কি মাইক্রোস্কোপকে উন্নত করতে। কিভাবে, আরও ফার্স্টে এই যে রবার্ট হুক যে মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল সেলকে, রবার্ট হুক সবার ফার্স্টে কর্ক যেটা আমরা শ্যাম্পেনের বোতলে থাকে, সেই কর্ককে প্রথমে দেখেছিল রবার্ট হুক, কি দিয়ে, সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে। আর লুয়েন হক তার ঠিক কত বছর, 9 বছর পরে ইমপ্রুভ মাইক্রোস্কোপ, মানে সেই মাইক্রোস্কোপটাকে ইমপ্রুভ করা হয়েছে, সেটাকে দেখে কি দেখলো, জীবিত। তারপরে কে, নিউক্লিয়াস। তারপরে 200 বছর পর 1831 সালে কি হয়েছে, নিউক্লিয়াস। তাহলে আমরা ফার্স্ট টার্ম কি পেলাম, নিউক্লিয়াস একটা টার্ম পেলাম নতুন, যেটা কোথায় থাকছে, যেটা সেলের মধ্যে থাকছে। সেলের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস, তো সেটাকে রবার্ট ব্রাউন 1831 সাল। আচ্ছা, এইবার 5 নম্বর যেটা আমাদের ডিসকাস করব, সেটা কি বলছে, আমাদের এই যে তরলটা, এটাকে আমরা বলি ফোটোপ্লাজম, বা এটাকে বলা হচ্ছে পদার্থের ফোটোপ্লাজম, মানে ফোটোপ্লাজম আর সাইটোপ্লাজম দুটো। সাইটোপ্লাজম ইয়ের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে, আর ফোটোপ্লাজম হচ্ছে আমার সেলের মধ্যে থাকছে। এই যে তরল পদার্থটা, সেটা ফোটোপ্লাজম। এটা মুছে দিই এখানে। তাহলে ফোটোপ্লাজমকে করলো ফোটোপ্লাজম। তাহলে ফোটোপ্লাজম যেহেতু পি আছে, পি দিয়েই তার নাম চলে আসবে। তাহলে আমাদের ফার্স্টের 3টে নাম মনে রাখতে কোনো প্রবলেম নেই। ফার্স্টে রবার্ট হুক, তারপরে হুকের দিয়েই লুয়েন হক, তারপরে রবার্ট দিয়ে রবার্ট ব্রাউন। আর ফোটোপ্লাজম সেটাকে পুরকিনজে কত 1839 সালে। কত প্লাস করছে, +8। তাহলে ফার্স্টেরটা +9 হয়েছিল, তারপরটা +8। ঠিক আছে, ফার্স্টের পিডিএফ এইটুকুনি আছে, মানে ফার্স্টের পিডিএফ তো না, ফার্স্টের যে ছবি ইয়েটা থাকবে সাইডে একটা আমি পিডিএফ টাইপের দেবো। আচ্ছা, এগুলো কি, এই পয়েন্টগুলো ডাইরেক্ট আমাদের এনসিইআরটি থেকে কপি করা। আচ্ছা, এবার 6 থেকে 10 10 পয়েন্ট। আচ্ছা, কি বলছে, এবার বলছে যে তাহলে আমরা কি পেলাম, 4টে নাম পেলাম। সবার ফার্স্টে আমাদের রবার্ট হুক, তারপরে লুয়েন হক, তারপরে রবার্ট ব্রাউন, তারপরে পুরকিনজে। তাহলে আমাদের নিউক্লিয়াস মতো পর্যন্ত খোঁজা হয়ে গেছে, ফোটোপ্লাজমও খোঁজা হয়ে গেছে। এইবার 6 নম্বর পয়েন্টে বলছে যে দুটো সায়েন্টিস্ট আছে,
যে হচ্ছে সেল থিওরি। সেল থিওরি মানে কি? সেল থিওরি মানে এটাই যে সেল থিওরি, সেল থিওরি তাহলে কে দিল? 6 নম্বর বলছে দ্য সেল থিওরি that the plants are all the plants and animals are composed of cell, that is the cell is the basic unit of life, was presented by two biologists Slyden and Swan। তাহলে কোষতত্ত্ব যা কোষতত্ত্ব যা অনুযায়ী সমস্ত উদ্ভিদ ও সমস্ত প্রাণী কোষ দ্বারা গঠিত, মানে সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণী যে কোষ দ্বারাই গঠিত। মানে প্রথমে তো ওরা কোষ খুঁজেছে কিসে? ফার্স্টে খুঁজেছে কেউ ফার্স্টে যে আমাদের রবার্ট হুক খুঁজেছে, সে খুঁজেছে আমাদের ইয়ের চোখলায় কর্ক, মানে যেটা আমরা শ্যাম্পেনের বোতলে কর্ক আটকায় সেই কর্কে। তারপরে কেউ খুঁজেছে পেঁয়াজের চোখলায় মাইক্রোস্কোপ দিয়ে। কিন্তু তারপরে কি আস্তে আস্তে শরীরে খোঁজা চলছে। তারপরে স্লাইডেন এবং সোয়ান 6 নম্বর পয়েন্ট যদি আমরা লিখি, তাহলে স্লাইডেন যেটা নাম লেখা থাকবে SCHLEIDEN, স্লাইডেন, আমার ইংলিশ খুব ভালো তো, অ্যান্ড সোয়ান SWAN, স্লাইডেন অ্যান্ড সোয়ান। স্লাইডেন এবং সোয়ান কি করেছে, ওরা দুজন কি দিয়েছে? সেল থিওরি। সেল থিওরি যেটাতে বলা হয়েছে যে যত সেল আছে, মানে আমাদের শরীর যেটা গঠিত, প্রাণী হোক আবার আমাদের উদ্ভিদ হোক, সব সেল, তার মানে বেসিক ইউনিট অফ লাইফ হচ্ছে আমাদের সেল টোটাল। সেটা কবে দিয়েছে? 1838। আর একজন 1839। আচ্ছা, নেক্সট তাহলে 7 নম্বর পয়েন্ট আমাদের কি বলছে? 7 নম্বর পয়েন্ট বলছে যে দ্য সেল থিওরি ওয়াজ ফার্দার এক্সপ্লেন বাই ভিরচাও। তাহলে ভিরচাও আর একটা নাম। তাহলে কি আমরা কিন্তু নতুন কোনো পয়েন্ট পাইনি, আমরা সেলকেই ডিফাইন করছি। একটাই শুধু পয়েন্ট পেয়েছি, সেটা কি? নিউক্লিয়াস একটা পয়েন্ট পেয়েছি যেটা সেলের মধ্যে থাকছে। সেটা নিয়ে আমরা ফোটোপ্লাজম পেয়েছি, না নিউক্লিয়াস পেয়েছি, ফোটোপ্লাজম পেয়েছি, দুটো ওয়ার্ড পেয়েছি, যেটা আমরা পরে সেগুলো নিয়ে ডিসকাস করবো। মানে এখন সেল কি মাত্র এখনও সেলের ডেফিনেশনগুলো আসছে, এরপরে সেলের ভিতরে যখন আমরা ঢুকবো তখন ওগুলো নিয়ে আলোচনা করবো। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে যে নিউক্লিয়াস, ফোটোপ্লাজম, সাইটোপ্লাজম থাকছে হচ্ছে সেলের মধ্যে, ফোটোপ্লাজমও সেলের মধ্যে থাকছে। আচ্ছা, নেক্সট কি বলছে? দ্য সেল থিওরি ওয়াজ ফার্দার এক্সপ্লেন বাই ভিরচাও by suggesting that the all cells are arising from pre-existing cell with the discovery of electron microscope। তাহলে কি ফার্স্টে একজন মাইক্রোস্কোপ দিয়ে ইউজ করেছিল নর্মাল, তারপরে একটু মানে সবার ফার্স্টে প্রিমিটিভ মাইক্রোস্কোপ, একদম প্রাইমারি মাইক্রোস্কোপ, তারপরে একটু এবার এখানে বলছে যে যেহেতু বলছে যে উইথ দ্য ডিসকভারি অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ 1940। তাহলে কি 7 নম্বর পয়েন্ট আমরা পেলাম ইলেকট্রন মাইক্রোস্কোপ কততে? 1940-এ আসলো। সেই ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েই দেখেছে কে? দেখে ভিরচাও কি বলছে যে যত সেল আছে সেগুলো, মানে যা আমাদের শরীরে সেল আছে সেইগুলো দিয়েই তৈরি হচ্ছে। মানে অল দ্য সেলস আর রাইজিং ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে পুরনো যে সেল, নতুন তো আমাদের প্রত্যেক সেল তো ডিভাইড হয়, প্রত্যেক সেলগুলো ডিভাইড হচ্ছে, তা সেই ডিভাইডিংগুলো কি পুরনো সেল থেকেই নতুন সেল আসছে। মানে ওল্ড যে সেলগুলো আছে সেগুলো থেকেই নিউ সেল অ্যারাইজ করছে ওল্ড সেল থেকেই। তো এটা কে বলেছে? এটা বলেছে ভিরচাও। তাহলে সেল থিওরি কে দিল আমাদের? স্লাইডেন এবং সোয়ান। এবং ভিরচাও কি বললো? যে ওল্ড সেল থেকে নিউ সেল আসছে। আচ্ছা, নেক্সট কি বলছে? আচ্ছা 7 নম্বর, এটা কত পর্যন্ত আছে? 10 পর্যন্ত আছে এই পেজটা। নেক্সট বলছে সিঙ্গেল সেল a single cell may constitute a whole organism as amoeba, salamander, paramecium and bacteria। ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল। তো অ্যামিবা, প্লাজমোডিয়া, ক্ল্যামাইডোমোনাস এবং প্যারামিশিয়াম এবং ব্যাকটেরিয়ার মতো জীবেদের মানে একটা সেল, তারা কি সিঙ্গেল সেল। আমরা কি মাল্টিসেলুলার আর সিঙ্গেল সেল জানি। তাহলে সিঙ্গেল সেলে এটা হচ্ছে অ্যামিবা, কিছুটা এরকম দেখতে হয়। মানে ও কি শুধু সিঙ্গেল সেল, ওর কোনো ইয়ে হয় না। যখন ডিভাইড হয় তখন মাঝখান থেকে এরকম ডিভাইড হয়ে যায়, দুটো ভাগ হয়ে আবার সেই সিঙ্গেল সেলেই ও এক্সিস্ট করে। মানে একটা সেলের মধ্যেই ও খাবার নিচ্ছে, খাবার খাচ্ছে, এবং ওর যে প্রডিউসার মানে আবার যে ডিভাইড হয়ে যাচ্ছে, বাইনারি ফিউশন দ্বারা ডিভাইড হচ্ছে। তাহলে সিঙ্গেল সেলের কটা নাম পেলাম আমরা এখানে? অ্যামিবা, স্যালামাডোনো,
স্যালামাইডোমোনাস, এটা কি বলে, স্যালামাইডোমোনাস, প্যারামিশিয়াম, প্যারামিশিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া কি আমাদের সিঙ্গেল সেল, যেটা একটা ইয়ে পেয়ে গেলাম 7 নম্বর। আচ্ছা, অ্যামিবা হ্যাভ চেঞ্জিং শেপ, যেটা আমি বললাম অ্যামিবা। 8 নম্বরটা যদি 9 নম্বর যদি বলি, অ্যামিবা হ্যাজ চেঞ্জিং শেপ মানে কি, অ্যামিবা চেঞ্জ শেপ করে। অ্যামিবা কিছুটা এরকম দেখতে হয়, একটা সেল। ও কী করে, এখান থেকে সাপোজ এখানে যদি খাবার থাকে, ও নিজের শেপটা চেঞ্জ করে এই খাবারটাকেও নিজের মধ্যে নিয়ে নেয় ধরে, যেটাকে আমরা কি এখানে বলি, এটাকে ওর যে খাবার নেওয়ার পদ্ধতিটাকে আমরা কি বলি, খাবার নেওয়ার পদ্ধতিটাকে বলি, সেটা আমরা পরে আসছি। প্লাজমোলাইসিস না, এখানে আছে থাকার তো কথা। অ্যামিবা হ্যাজ চেঞ্জিং শেপ। আচ্ছা, দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অক্সিজেন মুভ অ্যাক্রস দ্য সেল মেম্বারেন বাই প্রসেস কল ডিফিউশন। এটা 10 নম্বর পয়েন্ট। তাহলে কি অ্যামিবা হ্যাজ চেঞ্জিং শেপ, জাস্ট একটা পয়েন্ট দিয়েছে, অ্যামিবা হ্যাজ চেঞ্জিং শেপ। ও চেঞ্জিং করে কি খাবারটাকে নেয়, আবার ভিতরে একটা ভ্যাকিউল তৈরি করে, ভ্যাকিউলের মধ্যে খাবারটাকে ডাইজেস্ট করে। এটা না, নেক্সট যখন অ্যামিবা পড়বো তখন অ্যামিবাতে আসবো। 10 নম্বর পয়েন্ট কি বলছে, 10 নম্বর পয়েন্ট বলছে দ্য কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অর অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দ্য সেল মেম্বারেন। সেল মেম্বারেন তাহলে একটা অংশ, সেল মেম্বারেন একটা নতুন নাম পাচ্ছি আমরা। কি নাম পেলাম তাহলে আমরা ফার্স্টের থেকে, নিউক্লিয়াস, তারপরে কি পেলাম, ফোটোপ্লাজম, তারপরে কি পেলাম আমরা যদি বলি সেল, এখানে বলছে কি সেল মেম্বারেন, সেল মেম্বারেন। সেল মেম্বারেন কি, যে সেলটা থাকে আমাদের প্রাণীকোষ আর উদ্ভিদ কোষ দুটো আলাদা। উদ্ভিদ কোষে কি সেল ওয়াল থাকে একটা আলাদা প্রোটেকশন ওদের, আমাদের প্রাণীকোষে থাকে না। আর ওয়ালের নিচেই ঠিক থাকে আমাদের অর্ধভেদ্য পর্দা, বা যেটা অর্ধভেদ্য পর্দা মানে কি, কিছু জিনিস ওর মধ্যে থেকে যায়, কিছু জিনিস ওর মধ্যে থেকে যেতে পারে না। তা সেটাই বলছে যে দ্য কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন ক্যান মুভ অ্যাক্রস দ্য সেল মেম্বারেন। এই যে মেম্বারেনটা থাকছে, প্রাণীদেহে থাকছে, প্রাণী কোষে থাকছে, উদ্ভিদ কোষও থাকছে, সেটার এপাশ থেকে ওপাশে কি করে যায়, যেটাকে আমরা বলি ডিফিউশন। ডিফিউশন মানে কি, ডিফিউশন, ডিফিউশন মানে কি, যেটা হাই কনসেন্ট্রেশন বা যেটা ঘনত্ব, যেখানে ঘনত্ব বেশি সেই জায়গা থেকে যেখানে ঘনত্ব কম সেই জায়গায় চলে যাওয়া। যেমন আমরা বলতে পারি যে ডিফিউশন কখন হয়, সাপোজ একটা আমরা যদি যখন রান্না করি তখন কি গন্ধটা, যে রান্নার গন্ধটা আমাদের নাকে চলে আসে, একটা ঘর থেকে, রান্নাঘর থেকে আমাদের সাপোজ অন্য একটা ঘরে চলে আসে, সেটা কি প্রক্রিয়া আসে, সেটা ডিফিউশন প্রক্রিয়া আসে। ওইখান থেকে ওখানে কি হাওয়াটা ডেন্স হয়ে যায়, সেইখান থেকে কি, যেহেতু আমাদের অন্যদিকের হাওয়া সবসময় একটা টেন্ডেন্সি থাকে, যেই টেন্ডেন্সিটাকে ডিফিউশন বলে, সেটা কি হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাওয়া। তাহলে সেই প্রক্রিয়াতেই এইখানে গ্যাস হোক বা এখানে পয়েন্টে যেহেতু বলেছে গ্যাস, কিন্তু গ্যাস এবং তরল সব এই সেল মেমব্রেনের ভেতরে ওই কি কি প্রক্রিয়ায় যাচ্ছে, ডিফিউশন প্রক্রিয়ায় যাচ্ছে, যেটাই বলেছে কত নম্বর, 10 নম্বর পয়েন্ট, ডিফিউশন প্রক্রিয়া। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ব্যাপন প্রক্রিয়া, যেটা বাংলায় বলছে ব্যাপন প্রক্রিয়া, ব্যাপন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে কোষ পর্দা ভেদ করে চলাচল করে। আচ্ছা, এবার ডিফিউশনের সেল থেকে আমরা তাহলে কি কিছু নাম পেলাম, সেল মেমব্রেন, ফটোপ্লাজম, নিউক্লিয়াস। ঠিক আছে, এই নাম কটা পেয়েছি, এটা আমরা লিখে রাখি। কিন্তু আমরা পয়েন্টে এবার কিছুটা আমরা যে ডিফিউশনে চলে যাব, যে ওয়াটার ওবে দ্য ল অফ ডিফিউশন, কত থেকে 11 থেকে 11, 12, 13 এই পেজে আছে, 11 থেকে 13 পয়েন্ট কি বলছে, 11 পয়েন্ট কি বলছে, যেটা আমি বুঝালাম যে ওয়াটার অলসো ওবে দ্য ল অফ ডিফিউশন। ওয়াটার অলসো ওবে দ্য, মানে গ্যাস তো যাচ্ছিলই, ওয়াটারও সেম, ওয়াটার অলসো obey the law of diffusion. The movement of water molecules through such a selectively permeable membrane is called osmosis. মানে যখন সেটা একটা সেলের মধ্যে যখন কি ঢুকছে, এয়ার ঢুকছে আর একটা কি ঢুকছে, ওয়াটার, পদ্ধতি দুটোই, এটাকে কি বলবো, ডিফিউশন। যখন এয়ার ঢুকছে, ডিফিউশন, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন বা লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন। আর ওয়াটার যখন ঢুকছে তখন সেটাকে আমরা কি বলবো, অসমোসিস বলবো, পদ্ধতিটাকে অসমোসিস বলবো। অসমোসিস অলসো ডিফিউশন। অসমোসিস মানে এখানে কি বলেছে, যে অভিস্রবণ, অভিস্রবণ বা অসমোসিস, অভিস্রবণ, ডিফিউশন, অসমোসিস, অসমোসিস বা অভিস্রবণ, অভিস্রবণ। আর ডিফিউশন মানে কি, এখানে ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ব্যাপন।
তাহলে কি, যে এয়ার যখন ঢুকছে তখন তাকে আমরা কি বলছি, ডিফিউশন ব্যাপন বলছি, আর ওয়াটার যখন ঢুকছে তখন আমরা কি বলছি, অসমোসিস বলছি। এটাই বলছে যে ওয়াটার অলসো ওবে দ্য ল অফ ডিফিউশন, দ্য মুভমেন্ট অফ ওয়াটার ইজ কল অসমোসিস। আচ্ছা, জল ব্যাপনের সূত্র মেনে চলে, এটি অর্ধবেদ্য ঝিল্লির মধ্যে দিয়ে জলের অণুগুলোকে চলাকে অভিস্রবণ বলা হয়। আচ্ছা, অসমোসিস ইজ নেট ডিফিউশন অফ ওয়াটার অ্যাক্রস দ্য সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন টুয়ার্ড হায়ার সলিউট কনসেন্ট্রেশন। কি বলছে, অভিস্রবণ হলো একটি অর্ধবেদ্য ঝিল্লির মধ্যে দিয়ে উচ্চতর স্রাব ঘনত্বের দিকে জলের নেট ব্যাপন। মানে কি, যখন, যেটা আমি বললাম যে এয়ার যেমন ডিফিউশন এমন একটা পদ্ধতি, ও সবসময় কি চাইবে, যে যেখানে হাই কনসেন্ট্রেশন আছে, এখানে যদি হাই কনসেন্ট্রেশন থাকে সেখান থেকে লো কনসেন্ট্রেশনে যাওয়ার জন্য। শুধু এয়ার না, ওয়াটারও তাই, যেখানে হাই কনসেন্ট্রেশন আছে সেখান থেকে লো কনসেন্ট্রেশনে যাবে। সেটাই বলছে যে নেট ডিফিউশন বা নেট দ্রাব ঘনত্বের দিকে, মানে উচ্চতর দ্রাব ঘনত্বের দিকে সেটা চলে যায়, মানে লো থেকে হাই থেকে লোয়ে চলে যাবে অল টাইম, যেটা আমরা দেখি। গ্যাসও তাই, ওয়াটারও তাই। ওয়াটার কি, সাপোজ যদি আমরা খুব ঘনত্বের চিনি, খুব ঘনত্ব সেটা থেকে দিয়ে, বা মধু বা সেরকম একটা কিছু, সিরাপ, যেমন আমাদের ইয়ের সিরাপ হয়, ওই কী সিরাপ বলে ওটাকে, হার্সিস যে সিরাপ, দুধের মধ্যে দিলে কি, ও হালকা একটু ঘুরলেই ও মিশে যাচ্ছে। তাহলে কি, ও হাই কনসেন্ট্রেশন ছিল, ও কিসের মধ্যে চলে যাচ্ছে, দুটো কনসেন্ট্রেশন এক হয়ে যাচ্ছে দুটোকে। মানে কি, ও সবসময় চাইবে যে আমার এখানেও যাতে সেম থাকে, এখানেও সেম থাকে, কোনো জায়গায় উঁচু বা কোনো জায়গায় হাই এবং কোনো জায়গায় লো যাতে না থাকে। তো সেটাই আমরা বলছি, কি বলছে, অসমোসিস এবং ডিফিউশন। আচ্ছা, 13 নম্বর ওয়ার্ড কি বলছে, 13 নম্বর পয়েন্ট বলছে, ইফ দ্য মিডিয়াম সারাউন্ডিং দ্য সেল হ্যাজ হায়ার ওয়াটার কনসেন্ট্রেশন দেন দ্য সেল, the meaning that the outer solution is very dilute, the cell will gain water by osmosis, such solution is hypotonic solution. তাহলে হাইপোটনিক সলিউশন, ফার্স্ট কি পাওয়ার পেলাম আমরা, হাইপোটনিক সলিউশন। একটা আছে হাইপোটনিক, একটা আছে আইসোটনিক, একটা আছে হাইপারটনিক। এটা বাংলার এর কিছু নেই, এটা ডাইরেক্ট ইংলিশ। বাংলা থেকে ইংলিশে একটু ইয়ে করতে হবে, একটু ইংলিশটাকে যদিও আমাদের বাঙালি মোটামুটি অত হিন্দিভাষীদের না যে বাংলা হিন্দি পড়বো না, একটু বাঙালি একটু ইয়ে আছে, ঠিক আছে। তো আমরা চলে আসি, অততে যাব না। এখন আমরা পড়বো হাইপোটনিক, আইসোটনিক এবং হাইপারটনিক। কি হয়, এটা আমরা সেল নিয়ে পড়ছি। তাহলে কি, সেলের মধ্যে সাপোজ এটা একটা সেল, আর সাপোজ ছোটোটা সেলস, বাইরেটা সেলের সারাউন্ডিং, সেম এটার একটা সেল, এটা সেলের সারাউন্ডিং, এবং এটা একটা সেল, এটা একটা সেলের সারাউন্ডিং। তাহলে হাইপোটনিক কখন হবে, যখন কি বলছে, কোষের চারপাশের মাধ্যম কোষের চেয়ে পানির বেশি ঘনত্ব থাকে। মানে কি, এই ঘনত্বটা যখন বেশি আছে আর সেলের ঘনত্ব কম আছে, হালকা হালকা ঘনত্ব আছে, তখন কি হবে, তখন বলছে যে এটা হাইপোটনিক সলিউশন। মানে কি চাইবে, এই ভিতর থেকে মানে বাইরে থেকে ভেতরে যাবে, যেহেতু বাইরে কি আমার ঘনত্বটা বেশি আছে, ভেতরে যাবে, সবসময় কমের দিকে যেতে চায়, সেটাকে বলছে হাইপোটনিক সলিউশন। এবার 14তম পয়েন্ট ছেড়ে আমাদের, 13তম পয়েন্ট ছেড়ে আমাদের যেতে হবে 14তম পয়েন্টে, নাহলে আমরা এই পয়েন্টটা বুঝবো না। তাহলে এগুলো আমরা মুছে দিই, না বুঝবো না, থাকবে। আচ্ছা, এইখানে আমরা মুছে দিই যে আমাদের কততে চলে যেতে হবে, পরের পেজে 14, 15, এক পেজে আছে 14, 15। এটা না করলে কি আমি ছবিগুলো বসাতে পারবো না, আমাকে তো পরে ইয়ে করতে হবে। আচ্ছা, এবার এইখানে বলছে যে, আইসোটনিক কি, যখন দুটোই সমান থাকবে, এর মধ্যেও যে কনসেন্ট্রেশনে আছে এর মধ্যেও কনসেন্ট্রেশন আছে, তাহলে কি নেট ডিফিউশন হচ্ছে না, বা কেউ কারোর থেকে যাচ্ছে না, মানে সারাউন্ডিং সেল কি করে, সারাউন্ডিং থেকে জিনিসপত্র নেবে সেলের মধ্যে, কারণ এই মেমব্রেনটা অর্ধভেদ্য, বা কারণ ওর ভেতরে আসা যাওয়া করছে। আচ্ছা, নেক্সট কি, হাইপারটনিক। তাহলে কি আমরা হাইপোটনিক পড়লাম, আইসোটনিক, হাইপারটনিক কি, যখন সেলের মধ্যে কনসেন্ট্রেশন বেশি থাকছে এবং ওর বাইরের কনসেন্ট্রেশন খুব কম থাকছে, তাহলে কি সেলের থেকে, যে সেলের মধ্যে যাই থাক সেইটা কি আমার বাইরে আসার চেষ্টা করবে। সেলের মধ্যে যদি আমার পরিমাণে অক্সিজেন থাকে, বা যে আমাদের সেলের মধ্যে যে প্রোটোপ্লাজম সেটা যদি একটু বেশি থাকে, তাহলে কি আমার বাইরের দিকে আসার চেষ্টা করছে, তা সেই সলিউশনটাকে কি বলছে, হাইপারটনিক, আইসোটনিক এবং হাইপোটনিক। হ্যাঁ, বলছে যদি মাধ্যমটি কোষের 14 নম্বর যেটা বলছি, যে যদি মাধ্যমটিতে কোষের সমানে পানির ঘনত্ব থাকে, তাহলে কোষ পর্দার ভেতর দিয়ে পানি মানে জল, পানির দিয়েছে দাদা, ওখানে জলের দিতে হবে, পানির কোনো নিট চলাচল হবে না। এই ধরনের দ্রবণকে আইসোটনিক বলে, যেটা আমরা পড়লাম, আইসোটনিক, দুটোই সমান। আর নেক্সট কি বলছে, 15তম, যদি
মাধ্যমের পানির ঘনত্ব বা জলের ঘনত্ব কোষের থেকে কম হয়, বাইরের ঘনত্ব, তাহলে কি হবে? তাহলে অভিস্রাবণ প্রক্রিয়া মানে কি ডিফিউশনের মাধ্যমে প্রক্রিয়ার কোষটি পানি হারাবে, কোষটি জলটা হারাবে, এবং ওই ধরনের দ্রবণকে আমরা কি বলবো? হাইপারটনিক সলিউশন বলবো। তাহলে এই তিনটে টনিক, আমার তিনটে সলিউশন, আইসোটনিক, হাইপোটনিক, আইসোটনিক এবং হাইপারটনিক আমাকে মনে রাখতে হবে এরকম হবে। আচ্ছা, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, 25 মিনিট মিনিমাম এটাকে। তাহলে আমরা কি সেলের এগুলো লিখেই রেখেছি, এটা মুছে দিলাম। তাহলে আমরা কি ডিফিউশন নিয়ে পড়লাম। ডিফিউশন তাহলে কি? ডিফিউশনে কি কি ওয়ার্ড পেলাম আমরা? একটা আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক, এবং যেটা ডিফিউশনে পেলাম সেটা হচ্ছে অসমোসিস। একটা নতুন ওয়ার্ড, অসমোসিস কখন হচ্ছে? যখন সেলের মধ্যে জল আসছে বেরোচ্ছে তখন সেটা অসমোসিস হচ্ছে, যেটা আমরা পড়েছি। এবার আমরা পড়বো কত থেকে কত? 16 থেকে 18, 16 থেকে 18 পয়েন্ট। কি বলছে এবার? তার আগে কিছু আমি বলে দিই, যেহেতু এখানে ইউনিসেলুলার কথা বলা আছে। একটা থাকে ইউনিসেল, মানে কি একটা, ওর যে ইউনিসেলুলার, একটা মাল্টিসেলুলার অর্গানিজম। একটা ইউনিসেলুলার মানে কি? ইউনি মানে কি? সিঙ্গেল, যেটা লেখা ছিল। আর মাল্টিসেলুলার মানে কি? আমাদের অনেকগুলো সেল দিয়ে গঠিত। ইউনি, যেমন এটার এক্সাম্পল যদি দিই তাহলে অ্যামিবা, ব্যাকটেরিয়া। আর যেটা মাল্টিসেল সাপোজ মাল্টিসেল, ইউনিসেল মানে সিঙ্গেল সেল, মাল্টিসেল মানে কি? বহু সেল। মাল্টিসেল যেমন আমাদের হিউম্যান মাল্টিসেল। তাহলে ইউনিসেল কি বলছে? ইউনিসেল যেমন অ্যামিবা কোথায় থাকে? অ্যামিবা আমাদের। ব্যাকটেরিয়া কোথায় থাকে? ব্যাকটেরিয়া সব জায়গায় থাকে, ওয়াটারও থাকে, আমাদের এনভায়রনমেন্টে থাকে, যে কোনো সলিড স্টেটেও থাকতে পারবে, মানে সলিড ইয়েতেও থাকতে পারবে। আচ্ছা, নেক্সট কি বলছে? 16 নম্বর পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট বলছে যে ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজম অ্যান্ড মোস্ট প্লান্ট সেল টেন্ড গেন ওয়াটার থ্রু অসমোসিস। বলছে এককোষী সাধু জলের জীব, মানে যেটা জলে থাকছে, সাধু জলের জীব, এবং বেশিরভাগ উদ্ভিদ কোষ অভিস্রবণের প্রক্রিয়ার মাধ্যমে জল। তাহলে জল যখন নেবে, ওয়াটার বা জল, তখন ওটা কি ডিফিউশন বা অভিস্রবণ বা ডিফিউশন প্রক্রিয়ার মধ্যে নেবে, ডিফিউশন প্রক্রিয়ার মধ্যে নিচ্ছে। তা কে নিচ্ছে? এক তো ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার অর্গানিজম, আর একটাকে ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার, আর একটাকে প্ল্যান্ট বা আমাদের উদ্ভিদ জগৎ। প্ল্যান্ট অ্যান্ড ইউনিসেলুলার ফ্রেশ ওয়াটার, এটা লেখা থাকবে, যদি আমার লিখতে হবে না। প্ল্যান্ট এবং ইউনিসেলুলার অর্গানিজম। আচ্ছা, তাহলে কি কি প্রক্রিয়া নিচ্ছে? ডিফিউশন, অসমোসিস, অভিস্রবণ মানে অসমোসিস। জল যখন যাবে সেটা অসমোসিস, এবং যখন এয়ার যাবে সেটা কি হবে? অভিস্রবণ, অসমোসিস। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট বলছে যে অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই প্ল্যান্ট রুটস is also example of osmosis. Thus, the diffusion is important exchange of gases and water through life of cell. মানে যেটা আমরা আলোচনা করেই আসছি, যে উদ্ভিদের মূল দ্বারা যে জল শোষণ করা হচ্ছে, উদ্ভিদের মূল দ্বারাও জল শোষণ করা হচ্ছে। যখন উদ্ভিদের একটা মূল, যখন সারাউন্ডিংয়ে কি মাটি থাকে, সেখান থেকে জল শোষণ করছে, তাহলে কি এর যে সারাউন্ডিং আছে এটাও একটা সিলেক্টিভলি, মানে একটা মেমব্রেনের মতো কাজ করছে, যেটা কি শুধু জলই ভিতরে ঢুকতে দিচ্ছে, কিন্তু মাটি ফাটি বাদ বাকি যেটুকুনি লাগবে সেটুকুনি ঢুকতে দেবে, সোজাসুজি কথা। তো ওরও একটা মেকানিজম আছে, যেটা ঠিক আমাদের ওই সেলের গায়ে তো, ওখানেও তো সেলই তো সেলের গায়ের সেই মেমব্রেনটা, যেটা সেল ওয়াল ভেদ করে, তারপরে সেল মেমব্রেন ভেদ করে আসছে। আচ্ছা, তাহলে 17 নম্বর কি বলছে? যে উদ্ভিদের মূল দ্বারা যে জল শোষণ, সেটা অসমোসিস। দ্য ডিফিউশন ইজ, তাহলে কি অসমোসিস কি একটা যেটা হচ্ছে অসমোসিস হচ্ছে জল যখন হচ্ছে তখন সেটাকে অসমোসিস বলছে। তাহলে ওটাও একটা ডিফিউশন। তাহলে কি বলছে? যে কোষের জীবনে গ্যাস এবং জল বিনিময়ের জন্য ব্যাপন বা ডিফিউশন, যেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা তো আমরা বললামই যে কতটা গুরুত্বপূর্ণ, কারণ জল না নিতে পারলে তো সেল অসুবিধা হয়ে যাবে, এবং জল যদি বের না করতে পারে তাহলেও সেলের অসুবিধা হয়ে যাবে। জল কখন বের করবে? যখন আমাদের ওয়াটার বেশি, কনসেন্ট্রেশন বেশি হয়ে যাবে, তখন জল আমাদের বের করে দেয় গাছ, সেটা আমরা জানি। জল, গ্যাস সবই আমাদের সেলের দ্বারাই তো বের হচ্ছে ওগুলো। আচ্ছা, 18 নম্বর অঙ্ক কী বলছে? দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের আর একটা নাম এখানে যে একটা পড়েছিলাম,
সেল মেমব্রেন আর একটা নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন একই নাম, দুটোর একই নাম। কি বলছে, দ্য প্লাজমা মেমব্রেন ইজ ফ্লেক্সিবল অ্যান্ড মেড আপ অফ অর্গানিক মলিকিউলস কলস লিপিড অ্যান্ড প্রোটিনস। এইবার আমরা এখানে পড়বো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন যেটা, তাহলে প্লাজমা মেমব্রেন কি? প্লাজমা মেমব্রেন বলতে প্লাজমা ঝিল্লি বা কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন যে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি যেটা বলি, ঝিল্লি, কোষ ঝিল্লি যেটা বলি, তো সেটা কি হবে? সেটা বলছে এখানে কি কি দিয়ে তৈরি হচ্ছে? লিপিডস অ্যান্ড প্রোটিনস, লিপিড প্লাস প্রোটিন। এটা একটা, প্রত্যেকটা পয়েন্ট এখানের আমি সব কাট করব, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা পয়েন্ট এখানের ইম্পর্টেন্ট। বলছে দ্য প্লাজমা মেমব্রেন ইজ ফ্লেক্সিবল অ্যান্ড মেড আপ, ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে কি? যেগুলি নমনীয়, নমনীয়, আচ্ছা, অ্যান্ড মেড আপ অফ অর্গানিক মলিকিউলস কল লিপিডস অ্যান্ড প্রোটিনস। হাউএভার উই ক্যান অবজার্ভ দ্য স্ট্রাকচার অফ দ্য প্লাজমা মেমব্রেন অনলি থ্রু ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে কি আমাদের প্লাজমা মেমব্রেন যে দেখতে গেলে আমাদের কি লাগবে? ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, ইলেকট্রন মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। প্লাজমা ঝিল্লি নমনীয় এবং লিপিড ও প্রোটিন নামক জৈব অণু দ্বারা গঠিত, তবে আমাদের শুধুমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমেই প্লাজমা ঝিল্লির গঠনের পর্যবেক্ষণ করতে পারি আমরা। আচ্ছা, এরপরে কত? 19-20, 19-20। এবার যদি কেটে দিতে হবে, 19-20, 19 থেকে 20 পড়বো। 19-20 পয়েন্ট কি আছে? বলছে দ্য ফ্লেক্সিবিলিটি অফ সেল মেমব্রেন অলসো এনেবলস দ্য সেল টু এনগলফ ইন ফুড অ্যান্ড আদার ম্যাটেরিয়াল ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সাচ প্রসেস আর known as endocytosis. The amoeba acquires food through this process. তাহলে কি বলছে যে কোষ ঝিল্লির নমনীয়তা কোষকে তার বাহিক্য পরিবেশ থেকে খাদ্য এবং অন্যান্য পদার্থ সংগ্রহ করতে সক্ষম করে। এই ধরনের প্রক্রিয়া এন্ডোসাইটোসিস নামে পরিচিত, এবং অ্যামিবা এই ধরনের প্রক্রিয়া। তাহলে অ্যামিবা আমরা আগেও পড়েছি যে অ্যামিবা যখন অ্যামিবার খিদে পায় বা খাওয়ার প্রয়োজন হয়, তখন ও নিজের চেঞ্জ ইন শেপ, আগে পড়েছি আমরা চেঞ্জ ইন শেপ, তখন চেঞ্জ বদলায়। সাপোজ এখানে আমার একটা ফুড রয়েছে, তখন ও নিজে আস্তে আস্তে কাছে যাবে এবং নিজের শেপটা কিছুটা এরকম বানিয়ে নেবে, দুটো হাত টাইপের বানাবে, এবং ফুডটাকে কি করবে? এনগালফ করে নেবে, ভিতরটাকে নিজের মধ্যে নিয়ে নেবে। নেওয়ার পর ও কিছুটা কিরকম দেখতে হয়ে যাবে? এরকম দেখতে হয়ে যাবে, এরকম দেখতে হয়ে যাবে। এটা হচ্ছে ফুডটা আমার। আর ও কি এখানে একটা ভ্যাকুয়ালস তৈরি করবে, ভ্যাকুয়ালস যেটা আমরা পরে পড়বো, ভ্যাকুয়ালস বলে একটা পয়েন্ট আছে, ভ্যাকুয়ালস, সেটা আমরা পরে পড়বো। তো এর মধ্যে নেবে, এর মধ্যে কি ডিফিউশন করাবে, ও এর মধ্যে ডিফিউশন করাবে, এটাকে ভাঙবে, এনজাইম দিয়ে এটাকে ভাঙবে, ভেঙে কি ও কিছুটা যেটা ওখানে ওর দরকার সেও সেলের মধ্যে নেবে, বাদবাকিটা আবার এই ভ্যাকুয়ালসের মধ্যে থেকেই আবার এখান থেকে হাত বের করবে, বের করে দিয়ে দেবে, মানে এখান থেকে ও নিজেকে সরিয়ে নেবে, ফাঁকা হয়ে যাবে জায়গাটা, ও বের করে দেবে। তো এই প্রসেসটা কি বলছে? এন্ডোসাইটোসিস, এটা একটা পয়েন্ট, এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। আচ্ছা, নেক্সট 20 নম্বর, 20 কি বলছে? প্লান্ট সেল অ্যান্ড ইন অ্যাডিশন টু দ্য প্লাজমা মেমব্রেন হ্যাভ আনাদার রিজিড কভারিং সেল কল সেল ওয়াল, যেটা আমরা একটু আগে পড়লাম। দ্য সেল ওয়াল হ্যাজ লাইজড আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন। দ্য প্লান্ট সেল ওয়াল ইজ মেড composed of cellulose, and cellulose is a complex substance provide a structural strength to the plant. তাহলে উদ্ভিদ কোষ প্লাজমা ঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর নামক একটি শক্ত বাইরের আবরণ থাকে। কোষ প্রাচীর বা প্লাজমা ঝিল্লির বাইরের অবস্থিত উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত হয়। আচ্ছা, সেলুলোজ একটি জটিল পদার্থ যা এটিকে উদ্ভিদে, সেটাই আমরা বললাম একটু আগে যে সেল, প্লান্ট সেল এবং উদ্ভিদ সেল, এটা সবার ফার্স্ট যদি আমরা পয়েন্ট বলি ডিফারেন্স কি থাকে? প্লান্ট সেল বা উদ্ভিদ সেল আর প্রাণী সেল, মানে যেটা আমাদের অ্যানিমাল সেল, অ্যানিমাল সেল, এর সব থেকে যে ডিফারেন্স সেটা কি? সেটা হচ্ছে এর সেল ওয়াল, প্লান্ট সেলের একটা মেম্বার, এর দুটো তো সেল মেম্বারেন থাকবেই, এটার মতো এটাও সেল মেম্বারেন, সেল মেম্বারেন বা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, এটাও কোষ ঝিল্লি। হাতের লেখাটা খুব ভালো, যাই হোক। এবার ওর এক্সট্রা একটা প্রোটেকশন থাকে কার? শুধুমাত্র প্লান্ট সেলের, শুধুমাত্র প্লান্ট সেলের।
প্লান্ট সেলের দুটো থাকে, একটা হচ্ছে প্লাস্টিড বলে একটা জিনিস, প্লান্ট সেলের দুটো জিনিস বেশি থাকে, একটা থাকে প্লাস্টিড বলে একটা জিনিস, আর একটা যেটা পরে পড়বো আমরা নেক্সট চ্যাপ্টারে বা নেক্সট পয়েন্ট এখানেই আসবে, আর একটা থাকে কি সেল ওয়াল, যেটা কার থাকে না, আমাদের প্রাণীকোষের থাকে না, সেল ওয়াল। সেটা হচ্ছে, সেটাই বলছে সেটা কি দিয়ে তৈরি হয়, সেল ওয়াল যেটা দিয়ে তৈরি হয় সেটাকে বলছে কিসের দিয়ে, সেলুলোজ, সেলুএলওএসি, সেলুলোজ দিয়ে তৈরি হয় সেল ওয়াল। আচ্ছা 35, ওকে, তাহলে 20 পয়েন্ট পর্যন্ত পড়া হলো, বাদ বাকিটা আমরা নেক্সট পয়েন্টে ডিসকাস করব। ওকে।